সুপ্রিম প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজার পর সচিবালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে নিয়ে যাওয়া হয় হাসান আরিফের মরদেহ। সেখানে দুপুর 12টায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিদেশে অবস্থানরত তার মেয়ে দেশে ফেরার পর দাফনের সিদ্ধান্ত হবে। আগামীকাল রাত 10:30টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাবিড হাসপাতালে মারা যান অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. গাজীপুরের টঙ্গী বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়েছে। এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আজ ভোরে ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে গিয়ে পড়ে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বার্তায় বলা হয়েছে, নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে 1200 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট বাংলাদেশের ইতিহাসে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। সর্বোচ্চ আদালত এ বিষয়ে রায় দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করেছে বলেও মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। তবে তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা মুদ্রার এপিঠ ওপিঠ বলেও মনে করেন ডক্টর আব্দুল আলিম। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর রিপোর্ট। গেল সোমবার 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেই বিষয়টি পরিষ্কার করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন আয়োজনে কতটুকু প্রস্তুত তার সুস্পষ্ট ব্যাখ্যা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন আয়োজনে কতটুকু প্রস্তুত তার সুস্পষ্ট ব্যাখ্যা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সময় আসলে তো দেখতে পাবেন। তো এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয়টি তুলে ধরেন সিসি। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ফয়সালা হলেই নির্বাচন কমিশন তার সাংবিধানিক অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। আওয়ামী লীগ আসবে কি আসবে না, আসতে দেওয়া হবে কি হবে না, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমাদের এখান থেকে। আর একটা রাজনৈতিক ফয়সালা কি দাঁড়াইয়া দেখি, আপনারা এটা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করি, দেখা যাক না শেষ পর্যন্ত। এদিকে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পৃথিবীর সেরা নির্বাচন ব্যবস্থা উল্লেখ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মুদ্রার এপিঠ আর ওপিঠ। অন্তর্বর্তীকালীন সরকার মূলত এক ধরনের কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার সরকার নানা রকম হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে, কখনো কখনো সর্বদলীয়
সরকার যখন কোনো একটা দেশে কোনো একটা সরকারের পতন হওয়ার পরে অন্যান্য দল মিলে যখন একটা সরকার গঠন করে, সর্বদলীয় সরকার হয়, সেটাও এক ধরনের কেয়ারটেকার সরকার। আর গণভোটের বিষয়টি ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকার কথা উল্লেখ করে ডক্টর আব্দুল আলীম বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত গণভোট দেশের জন্য ইতিবাচক। আপনি যখন এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন রাষ্ট্র সম্পর্কে, দেশ সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে, তখন জনগণের তো মতামত থাকতেই হবে, তাদেরকে বাদ দিতে হতে পারে না। কাজেই গণভোটটা ফিরে আসাটা এটাও একটা নিঃসন্দেহে চমৎকার খবর, এবং এটাকে আমি বলবো যে এটা জনগণের বিজয়। তবে আলোচনা আর সমালোচনা যাই হোক না কেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিষয়টি উচ্চ আদালত রায় দেয় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলেও মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। এই যে কেয়ারটেকার সরকার এবং গণভোট, এটা ফিরে আসা, আদালতের যে রায় হয়েছে, সেই রায় একটা মাইলফলক হয়ে থাকবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমাতে দীর্ঘদিন ধরে খালাস না নেওয়া ১১১ কন্টেইনার পচনশীল পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টমস। এসব পণ্যের তালিকায় রয়েছে আদা, রসুন, বিভিন্ন ধরনের ফল, মাছের খাবার সহ বিভিন্ন ধরনের শস্য সহ ২,৩৫০ টন পণ্য। এবারই প্রথম বন্দরের কারিগরি সহযোগিতায় এই কাজ করা হচ্ছে। এতে পণ্য ধ্বংস কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের তথ্য ও ভিডিও চিত্রে নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডের মোট ধারণ ক্ষমতা ৫৪,০০০ টিউস। এই স্থানের ৭০ ভাগের বেশি কন্টেইনারে ভর্তি হলে বন্দরের স্বাভাবিক পরিচালন কার্যক্রমের ব্যাঘাত ঘটে। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত আমদানি, ধর্মঘট সহ নানা কন্টেইনারের চাপে অনেকটা ত্রাহি অবস্থা হয় বন্দরের। চলতি অর্থবছরের শুরুতে এই সমস্যা সমাধানে এনবিআর ও নৌ পরিবহন মন্ত্রণালয় একযোগে কাজ শুরু করেছে। আমদানি করা পণ্য দ্রুত ডেলিভারির পাশাপাশি নিলামযোগ্য পণ্য দ্রুত নিলামে তোলা এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়া পণ্য ধ্বংসে বন্দরের সহযোগিতা চেয়েছে এনবিআর। ইতিমধ্যে প্রথম ধাপে ২১ কন্টেইনারের পণ্য গত মাসে ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এবার শুরু হলো আরও ১১১টি কন্টেইনারে থাকা প্রায় নষ্ট পণ্য ধ্বংসের কাজ। এখানে প্রায় আপনার জিঞ্জার আছে, রসুন আছে, শ্রিম্প আছে, এই ধরনের বিভিন্ন ধরনের পণ্য প্রায় ১৭৫ টন পণ্য এখানে ধ্বংস করা হচ্ছে। ধ্বংস করা পণ্য যাতে পরিবেশের ক্ষতি না করে কিংবা এসব পণ্যের চুরি ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেখানে কাস্টমসের প্রতিনিধি, সিটি কর্পোরেশন প্রতিনিধি, পরিবেশের প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, সব প্রতিনিধির উপস্থিতি হচ্ছে। তবে অন্যান্য সময় যে এই সমস্ত ধ্বংসযোগ্য মালামাল বিভিন্ন জন হয়তো এক্সপায়ার্ড গুডসগুলো নিয়ে যেত, এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ ছিল, সেটা আমরা এবার যেন কেউ ওখান থেকে কোনো কিছু নিতে না পারে সেই বিষয়টা আমরা নিশ্চিত করছি। আমদানির পর বাজারে পণ্যের দাম কমে যাওয়া, রপ্তানিকারকের প্রতারণা, ভিন্ন দামে নিষিদ্ধ পণ্য আমদানি করা সহ নানা কারণে এসব পণ্য বন্দরে পড়েছিল বছরের পর বছর। বেশ কিছু কন্টেইনার আইনি জটিলতায় আটকে ছিল বলেও জানানো হয়। সংগনিরোধ, প্রাণী সম্পদ সংগনিরোধ অথবা বিএসটিআই এই অথবা আমদানি নিষিদ্ধ পণ্য যদি হয়, তখন কাস্টম কর্তৃপক্ষ চাইলেই সেটা টাকা দিয়ে বিক্রি করতে পারে না। তো ওনাদের ছাড়পত্র পায় নাই বিদায় এগুলা বিভিন্ন সময় টেন্ডারে তুলেও সেল করা যায় নাই, এবং সেজন্য এটা সর্বশেষ যে স্থায়ীকরণের যে কাজ যে সেই কাজটা হচ্ছে ধ্বংসের মাধ্যমে এটা রিলিজ করতে হবে। এসব পণ্য ধ্বংস করতে প্রায় ১ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ইলিয়াস কমল, মাই টিভি। গাজীপুরের কালিয়াকৈরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের মালিকানা জটিলতায় বিপাকে পড়েছেন উপকারভোগী বাসিন্দারা। মামলার ভীতি দেখিয়ে আশ্রয়হীন মানুষদের সরে যেতে বলছেন স্থানীয় প্রভাবশালী ও জমির মালিক দাবিদারেরা। শিকার হচ্ছেন মারধরেরও। তবে উপজেলা প্রশাসন বলছে মামলা চলমান থাকলেই কেউ এসে সরকারি জমি দখল সত্ত্ব দাবি করতে পারে না। গাজীপুর থেকে AKM শিশিরের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা আশ্রয়ণ প্রকল্পে ১৬৪টি গড়ে ৩ শতাধিক মানুষের বসবাস। খাস খতিয়ানভুক্ত ৪.৮২ একর জমির উপর প্রকল্পটি প্রতিষ্ঠা করা হয় ২০২২ সালে। সে সময় ওই ভূমির মালিকানা দাবি করে RS রেকর্ড সংশোধনের জন্য মামলা করে স্থানীয় আইয়ুব খান ও তার স্বজনসহ ২৯ জন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই মামলাটি চলমান থাকা অবস্থাতেই সাটুরিয়াশোলাটি মোজায় প্রতিষ্ঠিত আশ্রয়ণ প্রকল্পে দুই পাশে হাইকোর্টের মামলা চলমান থাকার কথা বলে কালো সাইনবোর্ড টানে দিয়েছেন ওই মামলার বাদীরা। ওই মামলার দোহাই দিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে সেখানকার বাসিন্দাদের ভয়ভীতি দেখানো, শারীরিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করছে স্থানীয় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। আমরা অসহায় মানুষ, আমরা কোথায় যাব? সরকার যেখানে দিবে আমরা সেখানে দেব। এই জায়গায় থাকতেছি দীর্ঘদিন ধরে, আমাকে ওই জায়গায় থাকার নেই, হুমকি ধুমকি দেয় আমাকে এই জায়গায় থেকে চলে যেতে। আমরা এই না ৩০টি হার বানাই নাকি
এই বাইরের মানুষে আমাকে অত্যাচার হয়েছে। তোমরা সবকিছু পেশ করো ইয়েতে অফিসে, ওরা করার পরে কালকে আমার স্বামীকে অনেক মারধর করছে। মানে ওই এক সাক্ষীতেই মনে করে রাত গুলির মধ্যে মারামারি হয়েছে। যখন কইছে আমার বাসাও আমার মেরো না, আমার যদি অন্যায় থাকে আমি বিচার করু। আমি বাসায় আমার একজন ডাক দিয়ে নিয়ে আসিয়া এখন ভেতরে কে কার করছে জানি না, আমার এলো বাতের মাধ্যমে তুই ঘর বেসোস, তুই মারি আলাম তোর হুমকি দিব, তোর থাকবার দেবো না। তবে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের হুমকি দামকি দেওয়ার কথা অস্বীকার করে আদালতের রায় মেনে নেবেন বলে জানালেন মামলার অন্যতম এই বাদী। আমরা কাউকে উঠে যেতে বললে আমরা এই জমির উপরে একটা মামলা চলতেছে, সিএস এবং এস রেকর্ড মূল্যের মালিক আমি, আরএস রেকর্ডে খাস করতে নিয়ে গেছে, একটা মামলা চলমান আছে এবং সেই মামলা হাইকোর্টে একটা নির্দেশনা আছে, নিষেধাজ্ঞা আছে, এখানে কোনো ঘরবাড়ি করা যাবে না। উপজেলা প্রশাসন বলছে মামলা চলমান থাকলেই কেউ এসে সরকারি দখলসত্ত্ব দাবি করতে পারে না, সাইনবোর্ড টানিয়ে দিতে পারে না। আশ্রয়ণ প্রকল্পে বাসিন্দাদের নিরাপদে বসবাসে আশ্বস্ত করলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এখানে যদি কোনো ব্যক্তি ওই জমি তার ব্যক্তিগত মালিকানা দাবি করে আদালতে মামলা করে থাকে এবং সেই মামলার যদি কোনো ডকুমেন্ট তার কাছে থেকে থাকে, এটা আসলে তাকে গভর্নমেন্টকে ফেস করতে হবে আদালতে। এখানে উপকারভোগী যারা আছে, গরিব সাধারণ মানুষ, তাদের সাথে আসলে তার কোনো ইন্টারাকশন পয়েন্ট নাই। তো আমি এখন আদালতে কোনো ডকুমেন্ট পাইনি, যদি এরকম কোনো ডকুমেন্ট আমাদের কাছে আসে, ওই ব্যক্তি যদি নিয়ে আসে বা আমরা যদি নিজ থেকে পাই কোর্ট থেকে, তাহলে আমরা এটা আদালতে মীমাংসা করতে হবে, যেটা আইনগত বিষয়। একেএম শিশির, কালিয়াকৈর, গাজীপুর।